ধরো গতদিনকে আমি যেটা বলেছিলাম অ্যাক্টিভ পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার নিয়ে বলেছিলাম। তাহলে সেই স্লাইডটা গতদিনকে আমি জাস্ট বলেছিলাম যে অ্যাক্টিভ পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার এই ব্যাপারটা বলেছিলাম। অর্থাৎ ভি যদি আই এর সঙ্গে একটা অ্যাঙ্গেল করে, মানে যদি দুটোর মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকে, তখন কি বললাম যে সেক্ষেত্রে আমার দু রকম পাওয়ার এসে দাঁড়াবে, একটা কস কম্পোনেন্ট একটা সাইন কম্পোনেন্ট। কস কম্পোনেন্টটাকে আমি বলছি অ্যাক্টিভ পাওয়ার, এই কস কম্পোনেন্টটাকে এটা বলছি আমি অ্যাক্টিভ পাওয়ার, আর তোমার এই সাইন কম্পোনেন্ট যেটা আছে ওটাকে আমি বলছি রিঅ্যাক্টিভ পাওয়ার। এবং টোটাল যে পাওয়ারটা সেটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার প্লাস রিঅ্যাক্টিভ পাওয়ার। এবার ডাইরেক্ট অ্যাডিশন নয়, এটা হচ্ছে ওদের অ্যাকচুয়ালি মানে অ্যাডিশন যদি করতে হয় তাহলে হচ্ছে ভেক্টর নিয়মে অ্যাডিশন করতে হবে। অর্থাৎ আমরা এটা জানি যে ধরো একটাকে আমি বলছি ভিআই কস থিটা, যেটা অ্যাক্টিভ পাওয়ার যেটা। এই ভিআই কস থিটা এটা কিন্তু রিয়াল টার্ম, মানে এই রিয়াল ওয়ার্ল্ডে এর এক্সিস্টেন্স আছে। আর একটা বললাম রিঅ্যাক্টিভ পাওয়ার যেটা ভিআই সাইন থিটা, যেটা কিন্তু বেসিক্যালি রিঅ্যাক্টিভ এবং রিয়াল ওয়ার্ল্ডে কোনো এক্সিস্টেন্স নাই, এটাকে আমি বলতে পারি ইমাজিনারি টার্ম। সেক্ষেত্রে আমাকে যদি অ্যাপারেন্ট পাওয়ারের কথা ভাবতে হয় তাহলে দুটোর কিন্তু ভেক্টরের মানে দুজনের যদি আমি কম্বাইন করতে চাই, রেজাল্ট্যান্ট নিতে চাই, তো রেজাল্ট্যান্ট পাওয়ার যেটা ট্রু পাওয়ার, সেই রেজাল্ট্যান্ট পাওয়ারটাকে আমি বলছি ট্রু পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার। সেই ট্রু পাওয়ারটা আমরা অ্যাকচুয়ালি লিখি রুট ওভার, এটা হচ্ছে পি লিখলাম। অ্যাক্টিভ পাওয়ারকে বা রিয়েল পাওয়ার যেটা আমার আছে, অ্যাক্টিভ পাওয়ার যেটা, অ্যাক্টিভ পাওয়ারকে আমি লিখছি পি টার্মে, আর এই ইমাজিনারি টার্মে লিখছি এটা, তাকে আমি কিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, যেটা রিঅ্যাক্টিভ যেটা। তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার আর এটাকে পি আর কিউ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। সেক্ষেত্রে ট্রু পাওয়ার আমি যেটা পাবো সেটা পাবো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ভেক্টরের রেজাল্ট্যান্ট যেরকম তোমরা পড়েছো আর কি, দুটো রেজাল্ট্যান্ট। অর্থাৎ কিনা একটা দেখো পিটা মনে করো এই দিকে, ঠিক আছে, আর তোমার ইয়েটা কিউটা মনে করো এই দিকে। তাহলে দুটো রেজাল্ট্যান্ট আমায় যখন পেতে হবে, এটা হচ্ছে রেজাল্ট্যান্ট পাওয়ার, যেটা ট্রু পাওয়ার যেটা, সেটা দেখো এই দুটোর তোমার এটা যদি থিটা হয় তাহলে দেখো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, মানে এইটা হচ্ছে ট্রু যেটা। কালারগুলো চেঞ্জ করি তাহলে বুঝতে বোঝার সুবিধা হবে। এটা ট্রু পাওয়ার যেটা, এই ট্রু পাওয়ার সেটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবং দেখো সেই জন্যই যেটা হয় সেটা আমি যদি করতে হয় তাহলে কি দাঁড়াবে, দেখো ভি স্কোয়ার আই স্কোয়ার, একটা পাবে তুমি কস স্কোয়ার থিটা, আর একটা পাবে ভি স্কোয়ার আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। দেখো ওখান থেকে বুঝতেই পারছো ভি স্কোয়ার আই স্কোয়ার কমন নেবে তুমি, যে ওখান থেকে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার করলে 1 হয়, দেন এটা আসবে ভিআই, তাই না, ভি ইন্টু আই, মানে অ্যাকচুয়াল যেটা ট্রু পাওয়ার। কারো বুঝতে অসুবিধা নেই, এটা একদম একদম সিম্পল জিনিস। অর্থাৎ তোমাকে এইভাবে এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে হবে যে আমার ভিআই অর্থাৎ আমার অ্যাপারেন্ট পাওয়ার ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, মানে একটা কসেস স্কোয়ার তার কম্পোনেন্ট আর সাইন স্কোয়ার তার কম্পোনেন্ট। এবার এটা তো বুঝলাম যে একটা ট্রু পাওয়ার, একটা রিঅ্যাক্টিভ, একটা অ্যাক্টিভ পাওয়ার, একটা রিঅ্যাক্টিভ পাওয়ার। সিস্টেমে তিন রকম পাওয়ার আছে, মানে অ্যাকচুয়ালি দু রকম পাওয়ার আছে, দু রকম পাওয়ারকে কম্বাইন করে একটা রকম পাওয়ার আছে। তাহলে এইগুলো অ্যাকচুয়ালি কি এবং কোথায় থাকে? পাওয়ার যখন বলছি আমি, তাহলে কোথাও তো সেটা কনজিউম হয়, তাহলে কোথায় কনজিউম হয় প্রশ্ন হচ্ছে এইটা। তো তখন সার্কিটে, এবং দেখো এই যে থিটা, এই যে থিটা টার্মটা, এই থিটা টার্মটা কেন এসেছিল? আসার কারণটাই ছিল একটাই কারণ, থিটা আসার একটাই কারণ ছিল ভি এবং আই তার মধ্যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে যাওয়া। যদি অ্যাঙ্গেলটা ক্রিয়েট না হতো তাহলে cos 0 মানে 1, তাহলে সেক্ষেত্রে কোনো প্রবলেম ছিল না। কিন্তু এই অ্যাঙ্গেলটা আসার জন্যই দেখো এই থিটার আবির্ভাব, এবং সেই জন্যই অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ারের আবির্ভাব। ধরো আমি একটা রেজিস্টিভ সার্কিট নিচ্ছি, পিওর রেজিস্টিভ সার্কিট। তাহলে পিওর রেজিস্টিভ সার্কিটে আমরা কি জানি, যদি এদিকে আমার ভি হয়, আইটা কোন দিকে হবে? আইটাও একদম এইটার উপরেই হবে, তাই না? সেক্ষেত্রে ভি এবং আই এর মধ্যে অ্যাঙ্গেল কত? তোমরা বুঝতে পারছো, আই এর মধ্যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি।
সেক্ষেত্রে অ্যাক্টিভ পাওয়ারের ভ্যালু দেখো ভি আই কস 0, তাই না, 0 ডিগ্রি। তার মানে দেখো পুরোটা ভি আই। আর অ্যাক্টিভ পাওয়ারের ভ্যালু কত, দেখো ভি আই সাইন 0, সাইন 0 মানে 0, তার মানে 0। তো সার্কিটটা যদি পিওর রেজিস্টিভ সার্কিট হয় তাহলে দেখো যে টোটাল পাওয়ারটা কনজিউম হচ্ছে পুরোটাই, দেখো এই ভিআইটা হচ্ছে সবসময় ট্রু পাওয়ার। এবার দেখো ট্রু পাওয়ারের সাথে এই অ্যাক্টিভ পাওয়ারটা সমান, তার মানে রিঅ্যাক্টিভ পাওয়ারটা পুরো 0 হয়ে গেছে। এবং এটা 0 হয়ে যাওয়ার জন্যই কিন্তু বেসিক্যালি আমার টোটাল যে ট্রু পাওয়ারটা পুরোটাই অ্যাক্টিভ পাওয়ার। আমি এতক্ষণ বুঝতে পারছি যে আমার ট্রু পাওয়ারের দুটো কম্পোনেন্ট, একটা অ্যাক্টিভ একটা রিঅ্যাক্টিভ, কিন্তু রেজিস্টিভ সার্কিটের উপর দাঁড়িয়ে দেখলাম পুরোটাই অ্যাক্টিভ পাওয়ার, দেয়ার ইজ নো রিঅ্যাক্টিভ পাওয়ার ইন কেস অফ রেজিস্টিভ সার্কিট, তাই না ব্যাপারটা। অপর দিকে দেখো যদি আমি পিওর ইন্ডাকটিভ একটা সার্কিট নিই, এটা ক্লিয়ার করছি না, এটা মুছে দিচ্ছি। যদি ধরো পিওর ইন্ডাকটিভ একটা সার্কিট নিই আমি, সেক্ষেত্রে আমরা কি দেখেছি যে ভি যদি এই দিকে অ্যাঙ্গেল করে, আইটা কোন দিকে অ্যাঙ্গেল করবে, 90 ডিগ্রি ল্যাগ করে যাবে, একদম অ্যাঙ্গেলটা হয়ে যাবে 90 ডিগ্রি, মানে মাইনাস 90 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা যে অ্যাক্টিভ পাওয়ারটা পাবো পি, দেখো ভি আই কস মাইনাস 90 ডিগ্রি, মাইনাস হোক প্লাস হোক মোট কথা এটা 0, তাই না, একদম 0। অপর দিকে কিউ যেটা পাবো অর্থাৎ রিঅ্যাক্টিভ পাওয়ার যেটা পাবো সেটা হচ্ছে ভিআই অর্থাৎ টোটালটাই হচ্ছে ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। মানে আমি যে ট্রু পাওয়ারের কথাটা বলছি তার পুরোটাই হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। দেখো এখানে অ্যাক্টিভ পাওয়ারটা 0 যদি ইন্ডাকটিভ সার্কিট হয়ে যায়। আরো একটা জিনিস, পাওয়ারের ইউনিট কি, আমরা জানি পাওয়ারের ইউনিট বলতে আমরা প্রথমেই বুঝি ওয়াট। প্রথমেই একটা কথা আমরা বলে বসি ওয়াট। জেনে রাখো এই ওয়াট কিন্তু বেসিক্যালি অ্যাক্টিভ পাওয়ারের ইউনিট। এই ওয়াট যেটা আমরা পাওয়ারের ইউনিট ওয়াট বলি, ওয়াটটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ারের, আর রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হচ্ছে ভিএআর, ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, এইভাবে বলা হয়। ভিআর এ ক্যাপিটাল আর আরটা ছোট হাতের, ভিএআর এইটা হচ্ছে ভার, এই ভার হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট। এবং অ্যাপারেন্ট পাওয়ারের যে ইউনিট অর্থাৎ ট্রু পাওয়ার তুমি যাই বলো, ট্রু পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার, তার ইউনিট হচ্ছে সিম্পলি ভোল্ট অ্যাম্পিয়ার, ভিএ, তার ইউনিট হচ্ছে ভিএ। অর্থাৎ ট্রু পাওয়ারের ইউনিট হবে ভিএ, রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হবে ভিএআর মানে ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, আর পি এর ইউনিট হচ্ছে ওয়াট। খেয়াল করে দেখো যদি তুমি ডিসি সার্কিট নাও, ডিসি একদম পিওর ডিসি সার্কিট নাও, ধরো তুমি একদম পিওর ডিসি সার্কিট নিয়েছো, তো ডিসি সার্কিটের ক্ষেত্রে কি যেদিকে ভি সেদিকে আই থাকে, তো আর আলাদা ডিরেকশন কিছু নেই, ভি কে আই সবসময় ফলো করবে, এখানে তো ডিরেকশনের কোনো ব্যাপারই নাই। তাহলে ডিসির ক্ষেত্রে যে পাওয়ার টার্ম তুমি পাচ্ছ ভি ইন্টু আই করে, ডিসির ক্ষেত্রে তার কোনো অ্যাঙ্গেল নেই, তাহলে সেক্ষেত্রে দেখো পুরোটাই তুমি পাচ্ছ ওয়াটে। ওই জন্য ডিসিতে যে পাওয়ারটা আমরা পাই সেটা পুরোটাই অ্যাক্টিভ পাওয়ার, ডিসিতে কোনো রিঅ্যাক্টিভ পাওয়ার নেই। কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ারটা আসে এই এসির ক্ষেত্রে, এবং শুধু এসির ক্ষেত্রে সবসময় নয়, এসির ক্ষেত্রে যদি রেজিস্টিভ সার্কিট থাকে তাহলে তো আসবেই না। এই যে আগের টেস্ট দেখলে, ওটা মুছে দিয়েছি, এটা ইন্ডাক্টর। রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে হচ্ছে পুরোটাই পাবে তুমি অ্যাক্টিভ পাওয়ার। মানে আমি একটা ইয়ে করে দেখিয়ে দিই যে আমার ডিসি হলে, ডিসিতে যদি দেখো তুমি রেজিস্টার দাও, শুধু মানে শুধু রেজিস্টার লাগিয়েছি আমি, তাহলে যা পাওয়ারটা পাচ্ছি টোটালটাই অ্যাক্টিভ পাওয়ার, এখানে পুরোটাই অ্যাক্টিভ পাওয়ার পাচ্ছে, পুরোটাই ওয়াটে আমি পাচ্ছি, ঠিক আছে। রেজিস্টার যদি লাগাই, ডিসিতে যদি আমি ধরো ইন্ডাক্টর বা ক্যাপাসিটর লাগাই, তাহলে বুঝতে পারছো শর্ট সার্কিট হয়ে যায় না, আমরা প্রথম দেখেছি শর্ট সার্কিট হয়ে যায়। শর্ট সার্কিট মানে হিউজ অ্যাম্পিয়ার ফ্লো করবে, মানে হিউজ ইয়ে হবে আর কি। তো যদি বলা এখানে কতটা পাওয়ার কনজিউম হবে, তখন উত্তরটা দাঁড়ায় যে ডিসি যতটা পাওয়ার ডেলিভার করছে, একটা শর্ট সার্কিটের উপর তুমি আর কি পাওয়ার মাপবে। কারণ যদি ধরো একটা ডিসি সাপ্লাই নাও, সেটা যদি শর্ট সার্কিট করে দাও, তাহলে থিওরিটিক্যালি ইনফাইনাইট কারেন্ট ফ্লো করে,
মানে তখন ওয়াটেজটা তৈরি হবে পুরোটাই একদম ইনফাইনাইট। কিন্তু অ্যাকচুয়াল পিওর ইন্ডাক্টর তো পাওয়া সম্ভব হয় না। বাজার থেকে তুমি যা ইন্ডাক্টর কেনো তার মধ্যে রেজিস্টিভ কম্পোনেন্ট হালকা থাকবেই, পুরো পিওর ইন্ডাক্টর তুমি পাবে না। সেই জন্য একটা যে পরিমাণ পাওয়ারটা পাবে তুমি পুরোটাই অলমোস্ট যে পাওয়ারটা পাবে, হ্যাঁ, সেটা তুমি ওই ওয়াটেই পুরোটা অ্যাক্টিভ পাওয়ারই পাবে। এখানে দেখো রিঅ্যাক্টিভ পাওয়ারের কোনো সম্পর্কই নেই। আর ডিসিতে তোমার যদি ক্যাপাসিটার লাগাও তাহলে বেসিক্যালি সেটা হয়ে যায় ওপেন সার্কিট। আর ওপেন সার্কিট মানে কি, পাওয়ারটা জিরো, নো পাওয়ার, কোনো পাওয়ারই নাই। একইভাবে তুমি যদি এসিতে পিওর রেজিস্টর লাগাও তাহলে তুমি পাবে টোটালটাই পাবে অ্যাক্টিভ পাওয়ার, টোটালটাই। কারণটা বুঝে গেছো, কারণটা হচ্ছে ভিআরআই একই একজন একজনের উপর লাই করে আছে, শুয়ে আছে। সেরকম এসি সার্কিটে তুমি যদি পিওর ইন্ডাক্টর লাগাও তাহলে তুমি পাচ্ছ, দেখো টোটালটাই পাচ্ছ রিঅ্যাক্টিভ, টোটাল পাওয়ারটাই পাচ্ছ রিঅ্যাক্টিভে। তার ইউনিটটা হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ ভার, তাই না? টোটালটাই, এখানে দেখো কোনো অ্যাক্টিভ পাওয়ারের কম্পোনেন্ট নেই, টোটালটাই রিঅ্যাক্টিভ পাওয়ার যদি পিওর ইন্ডাক্টর লাগাও। একইভাবে তুমি যদি পিওর ক্যাপাসিটর লাগাও, হ্যাঁ টোটালটাই রিঅ্যাক্টিভ পাওয়ার, কিন্তু সেটা নেগেটিভ রিঅ্যাক্টিভ পাওয়ার, মানে তোমার ল্যাগিং পাওয়ারটা, ঠিক আছে, নেগেটিভ রিঅ্যাক্টিভ বলছি আমি। কারণ এই ছবিটা দেখে নিয়েছো, এই যে মাইনাস হয়ে গেছে, -98। তো টোটালটাই ব্যাপারটা তোমার দাঁড়িয়ে যাচ্ছে একদম, মানে পুরোটাই দাঁড়িয়ে গেল রিঅ্যাক্টিভ পাওয়ার। আর কি দাঁড়াচ্ছে তোমার, এটা একটা গেল, এটা ক্লিয়ার করছি। আর যদি তুমি পিওর ক্যাপাসিটর লাগাও, সেটা যদি এসির ভেতর দিয়ে পাঠাও, তাহলে দেখো ভি যদি এই দিকে হয়, আইটা হয় উল্টো, মানে অপর দিকে 90 ডিগ্রিতে পুরো লিড করে আইটা, সেক্ষেত্রে তোমার এদের অ্যাঙ্গেলটা হয়ে যায় +90 ডিগ্রি। সেক্ষেত্রেও একই কেস হয়ে যাচ্ছে, দেখো তোমার অ্যাক্টিভ পাওয়ারটা যেটা দাঁড়াচ্ছে ভিআই কস 0, মানে 0, সরি কস 90, মানে 0 ওয়াট, একটুও তার মানে অ্যাক্টিভ পাওয়ার নেই। দেখো পুরোটাই রিঅ্যাক্টিভ পাওয়ার, কিন্তু দেখো ওটা লিডিং, ল্যাগিং নয়। টোটালটাই যেটা পাচ্ছ তুমি, টোটালটাই পাচ্ছ ভিআর, তাই না? তার মানে আমি এখান থেকে সিদ্ধান্তে এলাম যে যদি পিওর ক্যাপাসিটর লাগাই তাহলে টোটালটাই পাবো আমি টোটালটাই পাবো আমি পজিটিভ, নেগেটিভ রিঅ্যাক্টিভ এটা। এবার ঠিক আছে, তার আমি পাচ্ছি কি, যদি পিওর ইন্ডাক্টর বা পিওর ক্যাপাসিটর লাগাই দেখো সেখানে পুরোটাই পাচ্ছি রিঅ্যাক্টিভে ভর্তি একদম। আবার যদি পিওর রেজিস্টার লাগাই, মানে পুরোপুরি রেজিস্ট্যান্স সার্কিট লাগাচ্ছি, তাহলে যেটা পাচ্ছি পুরোটাই আমরা পাচ্ছি ওয়াটে, অর্থাৎ টোটালটাই অ্যাক্টিভ পাওয়ার পাচ্ছি। কিন্তু যদি এবার আমরা আরএল সার্কিট করি, অর্থাৎ মনে করো রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্স একসাথে আছে আরএল সার্কিট, তাহলে আরএল সার্কিটের ক্ষেত্রে কি হবে না, এই যদি আমার ভি হয়, এইদিকে আমার যদি ভি হয়, তাহলে দেখো পিওর ইন্ডাক্টর থাকলে আইটা এদিকে হতো, পিওর রেজিস্ট্যান্স থাকলে আইটা এদিকে হতো। যখন আর আর এল দুজনেই রয়েছে তখন আইটা হবে মাঝামাঝি, ইন দা মেনটা, মানে যেরকম আগের দিন এটা বলে দিচ্ছি, যত রেজিস্টিভ কম্পোনেন্ট হবে তত এই আইটা উপরের দিকে মুভ করবে, যত রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট বেশি হবে তত আইটা নিচের দিকে মুভ করবে। এটা তোমাদের কালকে অলরেডি বলে দিয়েছি আমি। তো মনে করো কোনো একটা অ্যাঙ্গেল নিয়ে এরকম দাঁড়িয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে দেখো একটা সার্টেন অ্যামাউন্ট অফ অ্যাক্টিভ পাওয়ারও ওখানে এক্সিস্ট করছে, ভিআই কস থিটা, যা হোক একটা তুমি অ্যাক্টিভ পাওয়ারও পাচ্ছ, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি একটা রিঅ্যাক্টিভ পাওয়ারও পাচ্ছ। দেখো দুটোর মধ্যে কোনোটাই জিরো হয়ে যায়নি, দুটোরই একটা সার্টেন ভ্যালু আছে। অর্থাৎ যদি আরএল সার্কিট হয়, মানে আমি এখানে আর প্লাস এল লিখছি, হ্যাঁ, যদি রেজিস্ট্যান্স আর ইয়ে হয় তাহলে হচ্ছে এক্ষেত্রে আমি পাচ্ছি কিছু পরিমাণ অ্যাক্টিভ পাওয়ারও পাচ্ছি প্লাস কিছু পরিমাণ রিঅ্যাক্টিভ পাওয়ারও পাচ্ছি। অ্যাক্টিভ আর রিঅ্যাক্টিভ দুটোই রয়েছে দেখো সেক্ষেত্রে, মানে সেক্ষেত্রে ওয়াটও রয়েছে আবার ভারও রয়েছে।
দু রকম পাওয়ারই রয়েছে, এটা কমা দিচ্ছি, মানে একটা অ্যাক্টিভ পাওয়ারও রয়েছে, একটা রিঅ্যাক্টিভ পাওয়ারও রয়েছে, দুজন মিলিয়ে যেটুকু যা তার পাওয়ার সেটাই দাঁড়াবে যদি আর প্লাস এল হয়। একইভাবে তোমরা এটাও বুঝে গেছো যে যদি এটা ক্যাপাসিটার হয়, ইন্ডাক্টর না হয়, যদি ক্যাপাসিটার হতো, অর্থাৎ এটা যে আরসি সার্কিট হতো, তাহলে আর কিছুই না, এই অ্যারোটা উপর দিকে উঠতো, আর তো কোনো পার্থক্য নেই, অ্যারোটা উপর দিকে উঠতো, থিটা একটা যা ভ্যালু থাকতো, তাই না? তার মানে হচ্ছে তোমার যে দাঁড়াচ্ছে যে এই জিনিসটাই যদি তোমার আমরা আরসি সার্কিট নিই, সেক্ষেত্রে একই থাকবে, অ্যাক্টিভ আর রিঅ্যাক্টিভ পাওয়ার দুটোই থাকবে। এখানে অ্যাক্টিভ প্লাস নেগেটিভ রিঅ্যাক্ট থাকতো, এখানে অ্যাক্টিভ প্লাস পজিটিভ রিঅ্যাক্টিভ থাকবে, আর একইভাবে ওয়াটার ভার দু রকম ইউনিটি এক্সিস্ট করবে সিস্টেমে। তার মানে এই জিনিসটা পুরো পুরো বোঝা গেছে আশা করি, কোনো অসুবিধা নেই এটা বুঝতে। বেশ, যদি এখানে প্রবলেম না থাকে তাহলে এবার আমরা একটা জিনিসের দিকে এবার একটু অ্যানালাইজ করব। কি অ্যানালাইজ করব? না, ধরো আমার সিস্টেমে একটা আর এল সার্কিট আছে, আর এন্ড এল, ঠিক আছে। এবার মনে করো এর ভেতরে একটা সার্টেন অ্যামাউন্টের কারেন্ট যাচ্ছে আই, এই টোটালটার অ্যাক্রসে তুমি একটা ভোল্টেজ নিয়েছো ভি, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এদের পাওয়ার, তোমার এই পাওয়ার ট্রায়াঙ্গেলটা কিরকম দাঁড়াচ্ছে। পাওয়ার ট্রায়াঙ্গেলও এখন ঠিক না, ট্রায়াঙ্গেলটা আমি আচ্ছা ট্রায়াঙ্গেল পরে বলছি। ফেজার ডায়াগ্রাম দাঁড়াচ্ছে এরকম যে এই আমার যদি ভি হয় তাহলে আইটা হচ্ছে এইদিকে, ঠিক আছে, কারো প্রবলেম নেই। এবং একটা সার্টেন অ্যামাউন্ট একটা থিটা অ্যাঙ্গেল ধরো মাঝখানেও ফর্ম করেছে, ঠিক আছে। এবার একটা কেস দেখো, সবসময় আমরা মনে রাখছি যে এই দিকটা হচ্ছে ইন্ডাক্টরের দিক, ইন্ডাক্টর যেন মনে করি এই এই যে অ্যারোটাকে এই দিকে টানছে, মনে করো এইভাবে মনে করো যে ইন্ডাক্টর যেন অ্যারোটাকে এই দিকে টানছে, এই দিকে টানছে, আর রেজিস্ট্যান্স যেন অ্যারোটাকে এই দিকে টানছে। রেজিস্ট্যান্স এইদিকে টানছে, এবার যার জোর বেশি, যদি রেজিস্টারের জোর বেশি হয় তাহলে অ্যারোটা একটু বেশি এদিকে শিফট করবে, যদি ইন্ডাক্টরের জোর বেশি হয় অ্যারোটা এদিকে শিফট করবে। জাস্ট শুদ্ধ এইভাবে ভাবো। তার মানে আমি বুঝতে পারছি যে এই দিকটা হচ্ছে রেজিস্টারের দিক, এই দিকটা হচ্ছে মানে এই দিকটা রেজিস্টারের দিক, যত ভি এর কাছে সে মানে ভি এর কাছাকাছি সে জুড়ে যাবে তত হচ্ছে তোমার রেজিস্টিভ, যত এদিকে এসে 90 ডিগ্রি কিন্তু আর ক্রস করবে না, এদিকে আর যাবে না, যত বেশি এদিকে ইন্ডাক্টরে দাঁড়াচ্ছে, ইন্ডাকটিভ সার্কিট দাঁড়াচ্ছে, তত তার এদিকে জোর বেশি, তার মানে এদিকটা ইন্ডাক্টরের দিক। আরো একটা জিনিস খেয়াল করে দেখো, ভিআই কস ফাই আমি কাকে বলছিলাম না, এই যে আই তার দুটো আমি কম্পোনেন্ট নিয়েছিলাম, এই দিক বরাবর একটা কম্পোনেন্ট, তাকে আমি বলছি আই কস থিটা, এটা যদি আই হয় তাহলে এটাকে বলেছিলাম আই কস থিটা, আর এই দিক বরাবর যেটা আছে তাকে আমি বলেছিলাম আই সাইন থিটা। এই দিক বরাবর যে কম্পোনেন্টটা রয়েছে, আই এর এই দিকে কম্পোনেন্ট হচ্ছে আই সাইন থিটা। তার মানে দেখো রেজিস্টারের দিকে যে পাওয়ারটা কনজিউম হচ্ছে, রেজিস্টারের দিকে যে পাওয়ারটা কনজিউম হচ্ছে সেই পাওয়ারটা কিন্তু তোমার খেয়াল করে দেখো, দেখো এদিকে ভি আর আই কস থিটা, মানে একজন একজনের উপর চেপে আছে, তাহলে ওদেরকে যদি ওইদিকে গুণ করে দাও তাহলে ওটা দাঁড়াচ্ছে রেজিস্টারের উপর, তাই না? দেখো ভি আই কস থিটা পার্টটা পুরো দাঁড়াচ্ছে রেজিস্টারের উপর, আর দেখো ইন্ডাক্টরের উপর দাঁড়াচ্ছে পুরো এই ভি আই সাইন থিটা পার্টটা। অর্থাৎ আমি স্পেসিফিক্যালি বলতে পারি যে রেজিস্টারের মধ্যে অ্যাক্টিভ পাওয়ার কনজিউম হচ্ছে, আর ইন্ডাক্টরের ভেতরে রিঅ্যাক্টিভ পাওয়ারটা কনজিউম হচ্ছে। আমি এরকম করে বলতে পারি রেজিস্টারের মধ্যে যে পাওয়ারটা কনজিউম হচ্ছে সেটা পুরোটাই অ্যাক্টিভ পাওয়ার, অর্থাৎ এইখানটায় এই সার্কিটের মধ্যে এর মধ্যে যে পাওয়ারটাকে হচ্ছে কনজিউম হচ্ছে সেটা হচ্ছে পুরো অ্যাক্টিভ পাওয়ার, আর ইন্ডাক্টরের মধ্যে যে পাওয়ারটা কনজিউম হচ্ছে সেটা পুরোটাই রিঅ্যাক্টিভ পাওয়ার, দুটো মিলিয়ে টোটাল হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। আশা করি ব্যাপারটা ধারণাটা এবার পেয়েছো তোমরা। কিন্তু
একটা জিনিস প্রথম দিনই আমি বলেছি, প্রথম দিন মানে আমি যখন থেকে ভিআই কস থিটা টার্মটা বলেছি তখন থেকে আমি একটা টার্ম কিন্তু উচ্চারণ করেছি, সেটা কি না এই রেজিস্টারের ভেতরে যে পাওয়ারটা কনজিউম হচ্ছে অর্থাৎ যেটাকে অ্যাক্টিভ পাওয়ার বলছি আমি, তার বলছি রিয়েল ওয়ার্ল্ডে এক্সিস্টেন্স আছে, এটা রিয়েল বলছি আমি, এটাকে এর রিয়েল ওয়ার্ল্ডে এক্সিস্টেন্স রয়েছে। অর্থাৎ মানে কি, মানেটা হচ্ছে এটাই যে এই রিয়েল ওয়ার্ল্ডে যে এক্সিস্টেন্স হয়েছে মানে রিয়েল ওয়ার্ল্ডে তুমি এটাকে এক্সিস্ট, এর প্রেজেন্সটা বুঝতে পারবে। পাওয়ারকে তো আর চোখে দেখা যায় না, ফিল করতে পারবে তুমি। কিভাবে ফিল করবে, দেখবে যে সার্কিটটা গরম হচ্ছে, সার্কিটটা গরম হচ্ছে, দেখবে এইখানেই গরমটা হচ্ছে, হ্যাঁ হিট যেটা প্রডিউস হচ্ছে এটার ভিতরে প্রডিউস হচ্ছে, এখানে কোনো হিট প্রডিউস হচ্ছে না। তার মানে ওই যে গরম হচ্ছে, একটা কথা বলছি, গরম হচ্ছে, তো সেইটা কিন্তু বেসিক্যালি রেজিস্টারের ভেতরে। তো এইটা মানে রিয়েল ওয়ার্ল্ডে তুমি এক্সিস্টেন্স পাবে, পেতে পারো হিট আকারে পেতে পারো, এই পাওয়ারটাকে দেখতে পারো, মানে এর যে এনার্জি ফর্ম করছে সেটা হিট আকারে পেতে পারি আমি, লাইট আকারে পেতে পারি, ঠিক আছে, সাউন্ড আকারে পেতে পারি, শব্দ, হিট লাইট সাউন্ড এইসব ফর্মে আমি ওই এনার্জিটাকে বাইরে থেকে দেখতে পারি, মানে এর যে রিয়েল ওয়ার্ল্ড এক্সিস্টেন্স স্যার, আছে। বলো। তাহলে স্যার রিঅ্যাক্টিভ পাওয়ারটা তো এক ধরনের লস টাইপের হচ্ছে। বলতে পারো যে ওয়ান কাইন্ড অফ লস, পাওয়ার প্ল্যান্টের দিক থেকে দাঁড়িয়ে ওটা লস। পাওয়ার প্ল্যান্টের দিক থেকে দাঁড়িয়ে, কেন পাওয়ার প্ল্যান্ট কথাটা বলছি আমি, পাওয়ার প্ল্যান্ট মানে তোমার যেখানে পাওয়ার কয়লা পুড়িয়ে তাপ তৈরি হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে, সেইখানকার দিক থেকে দাঁড়িয়ে ওটা লস, ঠিক আছে। এবার কেন ওইখানকার দিক থেকে বললাম, বাকিটুকু কেন লস বলছে তার কারণ আছে, বলে দিচ্ছি কথাটা ঠিকই, আর এটা এক প্রকার লস, কিন্তু ওটা হচ্ছে যখন তুমি যে পাওয়ার প্রোডাকশন করছো সেইখানকার ভিউ থেকে দাঁড়িয়ে ওটা কিন্তু লস। আর এই ভিআই সাইন থিটা, আমি তোমার কথাটা আমি আরেকটু এক্সপ্লেন করে বলছি না হয়, ভিআই এটা বলে নি, ভিআই সাইন থিটা হচ্ছে তোমার হচ্ছে পুরো ইমাজিনারি টার্ম, মানে এর রিয়েল ওয়ার্ল্ডে কোনো এক্সিস্টেন্স নেই, রিয়েল ওয়ার্ল্ডে মানে কোনো এক্সিস্ট করে না। এখানেও একটা পাওয়ার কনজিউম হচ্ছে বটে, এই ইমেজ মানে রিঅ্যাক্টিভ পাওয়ার যেটাকে আমি বলছি আমি, ইন্ডাক্টর ভিতরে কনজিউম হচ্ছে, কিন্তু বাইরে থেকে ওটাকে দেখা যায় না, ওটা ম্যাগনেটাইজেশন বা ওই রকম ম্যাগনেটাইজেশন করতে কাজে লাগে, মানে যেটা ম্যাগনেটাইজ করে ব্যাপারটাকে, যে এই যে ইন্ডাক্টরের ভেতর দিয়ে কারেন্ট গেলে একটা চুম্বক তৈরি হয়, মানে হালকা ম্যাগনেট টাইপের একটা জিনিস তৈরি হয়। তো অ্যাকচুয়ালি মানে ইন্ডাক্টর কেন মানে কথাটা বলা মানে ওর যে ম্যাগনেটাইজেশন প্রপার্টি, ওই ম্যাগনেটাইজেশন প্রপার্টির সঙ্গে তবু কিছুটা লিঙ্ক আপ আছে, কিন্তু আদারওয়াইজ কোনো সম্পর্ক নেই সেরকম। এবং এটাকে তুমি রিয়েল ওয়ার্ল্ডে এর কোনো এক্সিস্টেন্স পাবেই না, বুঝতেই পারবে না যেখানে পাওয়ার কনজিউম হচ্ছে, এটা ওয়ান কাইন্ড অফ লস ফ্রম দ্য পয়েন্ট অফ পাওয়ার প্ল্যান্ট। তো এই যে ইমাজিনারি টার্মটা আমি বলছি, এই টার্মটাকে তুমি কোনোদিন ফিজিক্যাল ওয়ার্ল্ডে এর এক্সিস্টেন্স পাবে না, তুমি দেখতেই পাবে না এই পাওয়ারটাকে। এবং এটা জেনে রাখো, এটা শুধুমাত্র ইন্ডাক্টর আর ক্যাপাসিটার, ওই বুঝতেই পেরে যাচ্ছ তোমরা, এখন ইন্ডাক্টরের নাম বলেছি মানে নিশ্চয়ই ক্যাপাসিটারও একই হবে, ক্যাপাসিটারের মধ্যেও কিন্তু একই জিনিস, একই জিনিস। অর্থাৎ একটা সার্কিটে আমি যদি রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্স লাগাই, মানে আমি যেটা বলতে চাইছি যে মনে করো একটা আরএলসি সার্কিট নিয়েছি, এইটা আমার রেজিস্ট্যান্স, এটা আমার ইন্ডাকট্যান্স, আর এটা আমার ক্যাপাসিট্যান্স, ঠিক আছে। সেক্ষেত্রে এর ভেতরে যে পাওয়ারটা কনজিউম হবে এটা হবে পুরোটাই অ্যাক্টিভ পাওয়ার, অর্থাৎ ওয়াট ব্যাপারটা এইটার উপর, আর এদের উপর হচ্ছে পুরোটা রিঅ্যাক্টিভ পাওয়ার, তা ভিএআর। ঠিক আছে, কারো এখানে কোনো প্রশ্ন কিচ্ছু আছে তারপর আমি বলছি। বেশ, তাহলে যেহেতু এই পাওয়ারটাকে আমি রিয়েল ওয়ার্ল্ডে পাচ্ছি না, এই পাওয়ারটাকে আমি যেহেতু এই মানে রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে আমি যেহেতু তার রিয়েল ওয়ার্ল্ডে কোনো এক্সিস্টেন্স নেই, তার মানে আমি যে পাওয়ারটা খরচা করব, খরচা মানে কি, খরচা মানে আমার ডেলি দৈনন্দিন যে কোনো কাজের জন্য, তুমি ঘুম থেকে সকালবেলা উঠে থেকে শুরু করে যতটা যা কিছু খরচা হচ্ছে তোমার, ধরো একটা ফ্যান ঘুরছে, ফ্যান, সেই ফ্যান তোমার বিছানার ফ্যান ঘুরছে, ফ্যান হাওয়া দিচ্ছে, তাহলে সেই ফ্যান তো একটা এসি পাওয়ার কনজিউম করছে, তাই এই যে ফ্যান ঘুরছে তুমি দেখতে পাচ্ছ যে একটা সিস্টেম ঘুরে চলেছে, মানে কি তুমি তার পাওয়ারের যে মানে শক্তির যে মানে ক্ষমতার যে এক্সিস্টেন্স
সেটা তুমি ফিল করতে পারছো, যে মেকানিক্যালি দেখতে পাচ্ছ যে হ্যাঁ তোমার ফ্যানটা ঘুরে চলেছে, রাইট? তার ওখানে যে পাওয়ারটা কনজিউম হচ্ছে ওটা কিন্তু অ্যাক্টিভ পাওয়ার। আমি বলছি তুমি যেটা রিয়েল ওয়ার্ল্ডে দেখতে পাচ্ছ টোটালটাই হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, সেটা হচ্ছে এইটা। কিন্তু এর বাইরেও এমন কিছু পাওয়ার আছে যেগুলোকে আমরা কোনোদিন চোখে দেখতে পাই না, না কোনো কাজে লাগে, কিছুই মানে সিস্টেমের কাজ নেই ওর। আছে গ্রিডে ওর কিছু কাজ আছে, ও একটা ভোল্টেজ মেনটেন করে, তাই সেটা অন্য ব্যাপার, ওটা এখন বুঝবে না, এখন বুঝতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। আদারওয়াইজ ওর কোনো কাজ নেই, ও একটা ফালতু জিনিস, ওকে কোনোদিন দেখতেও পাওয়া যায় না, ফিল করতে পাওয়া যায় না। তাহলে আমার যখন ফ্যান চলবে তাহলে নিশ্চয়ই সেখানে অ্যাক্টিভ পাওয়ারও থাকবে, রিঅ্যাক্টিভ পাওয়ারও থাকবে। ফ্যানটা তো এসিতে চলছে, আমি যেটা যেটা আমি পাচ্ছি আমি তো সেটারই পয়সা দেবো না। আমি রিঅ্যাক্টিভ পাওয়ারকে বুঝতে পারছি না, ফিল করতে পারছি না, আমি কেন ওটার পয়সা দিতে যাবো? আমাকে ফ্যানটা চালানোর জন্য একটা ইলেকট্রিসিটি বিল আসছে মাসের শেষে, পরিষ্কার বক্তব্য হচ্ছে যে আমি সেই বিলটুকু যেটুকু আমি খরচায় কাজে লাগাতে পারছি, গিজার থাকলে জল গরম করছি, রেফ্রিজারেটর থাকলে ঠান্ডা করছি, এসি থাকলে ঠান্ডা করছি, টিভি চলছে, ফ্যান লাইট পাখা যাবতীয় যা কিছু চলছে, যেটাই আমি ফিল করতে পারছি যে হ্যাঁ পাওয়ারটা খরচা হচ্ছে, আইদার চোখে দেখতে পাচ্ছি বা এই হিট লাইট সাউন্ড এই তিনটে ফর্মের কোনো একটা ফর্ম আমি পাচ্ছি, সেটা যেন পুরোটাই রিঅ্যাক্টিভ, সরি অ্যাক্টিভ পাওয়ার পুরোটাই। আর যেটা আমি দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। সব জায়গাতেই মেবি রয়েছে, হালকা করে ছোট করে হলেও রয়েছে, কিন্তু ওটা আমি দেখতেই পাচ্ছি না, আমি ওটার কেন পয়সা দিতে যাবো? ওটা তো খরচা করছি না আমি, ওটা সিস্টেমে রয়েছে, আমি তো খরচা করছি না, আর আমি দেখতেও পাচ্ছি না। তখন ইন্টারন্যাশনালি যেটা ঠিক করা হয়েছিল যে মানুষ যখন কোনো ইলেকট্রিসিটি বিলের দাম দেবে শুধুমাত্র অ্যাক্টিভ পাওয়ারের দাম দেবে, মানে অ্যাক্টিভলি যে এনার্জিটা খরচা হচ্ছে সে এইটার পয়সা শুধুমাত্র দেবে। মানে বিলিংটা হবে শুধুমাত্র অ্যাক্টিভের উপর ডিপেন্ড করে, শুধুমাত্র অ্যাক্টিভের উপর ডিপেন্ড করে বিলিংটা হবে। আর ওই রিঅ্যাক্টিভ পাওয়ার কি রইলো না রইলো আমার দেখা দরকার নেই, ওটার উপর আমি পয়সা দেবো না, সিম্পলি পয়সা দেবো না। এবার আমরা সামনে সেটাই করি। তোমাদের বাড়িতে সবার যেখানে ইলেকট্রিসিটি কানেকশন এসছে একটা এনার্জি মিটার আছে, যে এনার্জি মিটারে তোমার রিডিংটা দেখায়, ওইটার সামনে দেখবে একটা বাটন আছে, যদি ওই বাটন দেখবে একটা কালো কালো রঙের বাটন আছে, পুশ বাটন। দেখবে যে কোনো মিটারে দেখবে তোমার ধরো এই যে ডিসপ্লেটা আছে, ধরো গ্রিন কালার বা ইয়েলো কালার বা হোয়াইট কালার, যার যেরকম মিটার দেখবে ডিসপ্লেটার উপর জ্বলে উঠেছে, সামনে একটা ব্ল্যাক কালারের বাটন পাবে। যদি ওটাকে প্রেস করা সম্ভব হয় তাহলে এই ব্ল্যাক বাটনটা প্রেস করতে পারো, আমার পড়ানো হয়ে গেলে তুমি গিয়ে প্রেস করতে পারো। প্রেস করেছি স্যার, টাইম দেখার জন্য স্যার প্রেস করি মাঝে মাঝে। হ্যাঁ ও ঠিকই আছে, টাইম দেখার জন্য করো, ঠিক আছে। ওখানে পরপর প্রেস করলে ডে টাইম অনেক কিছু পরপর ডেটা দেখায়, দেখবে যে এনার্জিটা দেখাচ্ছে একটা টাইম একটা জায়গায় দেখবে ওয়াটেজ দেখায়, যে এই মুহূর্তে কত ওয়াট, ধরো দেখাবে 1.1 কেডব্লিউ লেখা আছে। এই কেডব্লিউ মানে কিলোওয়াট, অর্থাৎ 1100 ওয়াট এই মুহূর্তে তোমার সিস্টেমের সঙ্গে চলছে। এই মিটার থেকে মানে এই মিটারটা ওয়াটেজ মাপছে, এই মিটারটা শুধু এনার্জি মাপে না, ওয়াটেজও মাপতে পারে। মানে আগে ওয়াটেজ মাপে তবেই তার সঙ্গে টাইমের দিয়ে গুণ করে ইন্টিগ্রেশন করে তবেই এনার্জি মাপে। হ্যাঁ, মানে এই মিটারগুলো যেটা করে এখানে ভেতরে ইন্টিগ্রেশন করে, ওরা ইন্টিগ্রেশন করে ধরো যে যে তুমি টাইম নেবে আর কি, এই 24 ঘন্টার হিসেব তুমি চাও তাহলে 0 to 24 আওয়ার্স, হ্যাঁ তোমার অ্যাক্টিভ পাওয়ার যেটা ভিআই কস থিটা ডিটি, ওরা অ্যাকচুয়ালি এই ওয়াটেজ ইনটু টাইম করেই তোমাকে এনার্জিটা এখানে দেখায়। তো যাই হোক, মোট কথা হচ্ছে যে এখানে দেখবে চেপে চেপে একটা জায়গায় তুমি পাবে সামথিং কিলো ওয়াট দেখাবে। তো এই যে কিলো ওয়াট মানে বুঝতে পারছো এটা রিঅ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার অবশ্যই নয়। এবং তোমার বাড়িতে যে বিলটা উঠছে, ধরো তুমি আরেকবার চেপে চেপে দেখলে একটা জায়গায় লেখা আছে ধরো 1700 কি ধরো এরকম একটা এত 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 কিলোওয়াট আওয়ার। এই কিলোওয়াট আওয়ার হচ্ছে এনার্জির ইউনিট। দেখো কিলোওয়াটের সঙ্গে একটা আওয়ার মানে টাইম গুণ করেছে, তাহলে পাওয়ারের সঙ্গে টাইম গুণ করলে এটা হয়ে যায় এনার্জি, তোমরা জানো। তো এইটা হচ্ছে তোমার মাসের শেষে, এটা হচ্ছে তোমার এনার্জি। মাসের শেষে কেন, সবসময় এটা তোমার এই মুহূর্তে তোমার এনার্জি কনজাম্পশন, যবে থেকে মিটারটা বসেছে তবে থেকে শুরু করে এত আজ অব্দি এতটা এনার্জি কনজাম্পশন হয়েছে। তাহলে এই যে এনার্জি কনজাম্পশন হয়েছে এখানে দেখো করেছে কিলো ওয়াট আওয়ার, অর্থাৎ কিলো ওয়াটের সঙ্গে আওয়ারটা গুণ করেছে। তোমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, তার মানে যে আমার কিন্তু কিলো ওয়াটের দাম দিতে হচ্ছে, অর্থাৎ আমি কিন্তু শুধুমাত্র অ্যাক্টিভ পাওয়ারের জন্যই পয়সাটা দিচ্ছি। আমি যে আমার সিস্টেম যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা কনজিউম করছে তার জন্য কিন্তু আমার কোনো পয়সা দিতে হয় না। এবং একইভাবে তোমার বাড়িতে যারা কানেকশন দিয়েছে, ডাব্লিউবিএসসিডিসিএল তোমার বাড়িতে কানেকশন দিয়েছে,
ওরা আবার যাদের কাছ থেকে পাওয়ার কিনছে তাদের কাছ থেকে শুধুমাত্র এই কিলোওয়াটের অ্যাক্টিভ পাওয়ারের দামটাই নিচ্ছে, শুধু অ্যাক্টিভ পাওয়ার দামটাই নিচ্ছে। তারা আবার যেখান থেকে পাওয়ার কিনছে তারাও শুধু অ্যাক্টিভ পাওয়ারের দামটাই দিচ্ছে। এবার তারা কোথেকে পাওয়ার কিনছে, না তারা একটা পাওয়ার প্ল্যান্ট থেকে পাওয়ার কিনছে। ধরো পাওয়ার প্ল্যান্ট থেকে পাওয়ার কিনে বিভিন্ন স্টেজের ভেতর দিয়ে তোমার বাড়িতে আসে। তাহলে মনে করো এটা একটা পাওয়ার প্ল্যান্ট, মানে যেখানে কয়লা পুড়িয়ে ইলেকট্রিসিটি তৈরি করা হচ্ছে। ওরাও অ্যাক্টিভ পাওয়ারটার পয়সাটুকুই দাম দেয়, সেটুকু বিক্রি করে। ওরাও মানে টোটাল সিস্টেমে সবাই অ্যাক্টিভ পাওয়ারের দামই দিচ্ছে সবাই। কিন্তু সাফারার হবে এ, কারণ একে যে পরিমাণ কয়লাটা খাওয়াতে হচ্ছে সেই কয়লার মধ্যে আর অ্যাক্টিভ পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার বলে লেখা নেই কিছু। ও যে কয়লাটা খাইয়ে পাওয়ারটা জেনারেট করছে, ওই মানে ধরো সে 100 টন কয়লা পুড়িয়ে একটা পাওয়ার তৈরি করলো, সেই পাওয়ারের মধ্যে কিন্তু অ্যাক্টিভ পাওয়ারও থাকে রিঅ্যাক্টিভ পাওয়ারও থাকে, তাই না? সবাই অ্যাক্টিভ পাওয়ারের দাম দিচ্ছে, অথচ ওকে যে কয়লাটা কোল মানে কয়লাটা যেটা পোড়াতে হচ্ছে সেই কয়লাটা পুড়িয়ে কিন্তু অ্যাক্টিভ পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার মানে দুটো দুটো পাওয়ারই তো কনজিউম হচ্ছে। এখান থেকে সব জায়গায় যদি দুটো করেই পাওয়ার কনজিউম হতে থাকে তাহলে ওকেও তো এই রিঅ্যাক্টিভ পাওয়ারের জন্য তো কয়লা দেয়, কয়লা থেকে তাছাড়া কোথেকে পাওয়ারটা এলো, তাই না? ওই জন্য আমি কথা বললাম অনলি পাওয়ার প্ল্যান্টের এন্ডে ওটা লস, কারণ বাকি কারো কাছে তো লস নয়, বাকি সবাই অ্যাক্টিভ পাওয়ারের দামই দিচ্ছে। আর একমাত্র পাওয়ার প্ল্যান্ট ওকে কিন্তু কয়লা পুড়িয়ে অ্যাক্টিভ আর রিঅ্যাক্টিভ দুটোই তৈরি করতে হচ্ছে। এবার তার জন্য রুলস আছে, ওরা সেই রকম অনুযায়ী দামটা রেখেছে যাতে রিঅ্যাক্টিভ পাওয়ারটা একটা অ্যামাউন্টের বেশি বাড়তে না পারে। যেটা করা হয়, টোটাল যদি 100 মতো বিয়ে থাকে তাহলে তার 80% থাকে অ্যাক্টিভ পাওয়ার আর বাকি 20% থাকে রিঅ্যাক্টিভ, মানে ওরা চেষ্টা করে 80%-এর নিচে যেন অ্যাক্টিভ পাওয়ারটা না যায়, অ্যাক্টিভ পাওয়ার যেন অবশ্যই 80% হয়, বাকি 20% রিঅ্যাক্টিভ পাওয়ার হোক আমার দেখার দরকার নেই, এটার পয়সা আমি পাবো না, আমার দেখার দরকারও নেই এটা। ও 80% যে অ্যাক্টিভ পাওয়ার তৈরি করছে তার উপরেই পয়সাটা দামটা এমন ভাবে রাখলো তাতে তার নিজের লাভটা, কর্মচারীদের মাইনে, কয়লার দাম সবকিছু উঠে চলে গেল এই পাওয়ার প্ল্যান্ট কোম্পানিটার। ঠিক আছে, ও শুধু অ্যাক্টিভ পাওয়ারটাই বিক্রি করছে, সেই বিক্রির পয়সা থেকেই ও কিন্তু এই রিঅ্যাক্টিভ পাওয়ারের দামটাও তুলে নিচ্ছে। এবার হ্যাঁ, প্রোভাইডেড ওর কাছে একটা এমন সিস্টেম আছে যে ও কখনোই এই 20%-এর বেশি রিঅ্যাক্টিভ পাওয়ার ও এখান থেকে যেতে অ্যালাউ করবে না, যেতে অ্যালাউই করবে না। ওর কাছে সেই সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো কি না কি সেগুলো সব তোমরা পরে আস্তে আস্তে পড়বে। তো মোট কথা এসি পাওয়ার মানে এখন থেকে তোমরা দুটো পাওয়ারের কথা ভাববে, একটা অ্যাক্টিভ পাওয়ার, একটা রিঅ্যাক্টিভ পাওয়ার। আমি যদি তোমাকে কখনো আচমকা প্রশ্ন করি বলো তো এসির তোমার ধরো পাওয়ার কত, একদম ভুলেও ভিআই বলবে না, সব সময় বলবে ভিআই কস পাই। যখনই তোমাকে আমি পাওয়ার জিজ্ঞেস করবো সবসময় ভাববে ভিআই কস পাই, ব্যাস। পাওয়ার মানেই অ্যাক্টিভ পাওয়ার। একটা ধরো বলেছে যে একটা তোমার ধরো মোটর আছে, ধরো এরকম বলেছে একটা মোটর আছে, সেই মোটরটা ধরো 500 ওয়াটের মোটর। এই যে ওয়াট কথাটা বলে দিয়েছি, তার মানে সঙ্গে সঙ্গে তোমাকে বুঝে নিতে হবে ভিআইটা ভিআই কস পাই, নট ভিআই। একদম চোখ বুঝে বুঝে নিতে হবে, ঠিক আছে? এত কথা আমি কেন বলছি, তার কারণটা হচ্ছে আমরা কিন্তু পড়ছি মেজারমেন্ট। কাজে মেজারমেন্ট মানে এখানে একটা ওয়াট মিটার তোমাদের পড়ানো হয়েছে, মানে আগে অল্প করে বলেছি, আবার এই যে এই মডিউলটা পড়াচ্ছি এর ভেতরেও ওয়াট মিটারটা পড়ানো হবে। তাহলে সেই ওয়াট মিটার, ধরো ওয়াট মিটার এটা হচ্ছে কাঁটাটা ঘুরিয়ে দেখায়, ধরো এটা 0 আর এটা মনে করো 300, 0 থেকে 300 ওয়াট অব্দি মনে করো মেজার করতে পারে। তো এইটা হচ্ছে কাঁটা। আমাকে জানতে হবে যে এটার গায়ে যদি ওয়াট লেখা থাকে না, তাহলে অবশ্যই এই মিটারের ভেতর দিয়ে যে পরিমাণ কারেন্ট আমি পাস করাচ্ছি, অর্থাৎ এর ভেতর কি আছে, তোমাদের পড়ানো হয়েছিল ডায়নামোমিটার পড়েছিলাম, একটা ছিল কারেন্ট কয়েল আর একটা ছিল ভোল্টেজ কয়েল, মনে পড়েছে আশা করি, এরকম ছিল একটা দেখতে, তাই না? এটা ছিল কারেন্ট কয়েল, এটা ছিল ভোল্টেজ কয়েল। এই কয়েলটাকে আমরা দু ভাগে ভাগ করেছিলাম, মানে সিরিজ করে, মানে এইরকম ছিল করা, এইরকম করা ছিল যে দুটো পার্টে ভাগ করা ছিল, আর এইখান থেকে এই ছিল এরকম, সেই ছবিটা মনে করো। তো এইটা হচ্ছে বেসিক্যালি একটা ওয়াট মিটার, এবং সেটাও এমন ভাবেই তৈরি করা আছে ও শুধুমাত্র ভিআই কস ফাইটুকুই মেজার করে ওইটুকুই দেখায়, ভিআই সাইন ফাইটাও দেখায় না, ও অ্যাক্টিভ পাওয়ারটাই দেখায়। পাওয়ার বলতে এখন অ্যাক্টিভ পাওয়ার, ব্যাস একটাই পাওয়ার। এসি যেহেতু, হ্যাঁ, ডিসি হলে পুরোটাই অ্যাক্টিভ পাওয়ার থাকতো, ওটা এখন চোখ বুঝে আমি জানি সিস্টেমে। এবার একটা প্রশ্ন হতে পারে যে স্যার এই যে আপনি বলছেন রিঅ্যাক্টিভ পাওয়ার, তো রিঅ্যাক্টিভ পাওয়ার তো শুধুমাত্র ইন্ডাক্টর আর ক্যাপাসিটর এরা এলেই হবে,
আদারওয়াইজ আর তো হতে পারে না। আমি ঘরে যদি একটা ল্যাম্প লাগাই, ল্যাম্প মানে একদম সেই ইনকান্ডেশন ল্যাম্প যেটা ডুম, ওটার ভেতরে পিওর একটা রেজিস্টার সার্কিট আছে, এটা তাহলে রেজিস্টিভ। একটা হিটার যদি চালাই, তার ভেতরে আছে রেজিস্টার কয়েল আছে যেটা গরম হয়। এই ইন্ডাক্টর আসছে কোত্থেকে? তো উত্তর হচ্ছে যে ইন্ডাক্টর আর ক্যাপাসিটার এরা সব সিস্টেমে সব দিন থাকবে, মানে রেজিস্ট্যান্স, ইন্ডাক্ট্যান্স, ক্যাপাসিট্যান্স সব সিস্টেমে সব দিন থাকবে, কোনোটাই কোনো জিরো হতে পারে না, থাকবেই থাকবে। কেন থাকবে না থাকবে সেগুলো পরে তোমরা জানতে পারবে, কিন্তু থাকবেই। এক্সাম্পল দিতে পারি, যে ধরো ফ্যানের ভিতরে কয়েল আছে, তামার তারের কয়েল আছে, ওই তামার তারের কয়েলটা রেজিস্ট্যান্স বটে, ওটা ইন্ডাক্টর, ওর মধ্যে একটা ইন্ডাকটিভ প্রপার্টিও আছে, দুটো মিলেই আছে। তুমি ইন্ডাক্টরটাকে কখনো নেগলেক্ট করতে পারো না, সিস্টেম ও থাকবেই। একমাত্র তুমি যদি বাল্ব নাও, এই যে ইনক্যান্ডেশন ল্যাম্পের কথা বললাম ডুম, ওর মধ্যে বলা যেতে পারে যে হ্যাঁ ওটা পিওর রেজিস্টিভ সার্কিট একটা, ওইটাই একমাত্র জিনিস যার পিওর রেজিস্টিভ সার্কিট আছে। বাকি তুমি যেখানে যাও, ট্রান্সফরমার, মোটর ফোটর হেনা তেনা সব জায়গায় তুমি একটা করে ওয়াইন্ডিং পাবে। আর ওয়াইন্ডিং মানেই দেখো সেটা একটা ইন্ডাক্টর, ইন্ডাক্টর প্লাস রেজিস্টার। একটা ওয়াইন্ডিং মানে সেটা ইন্ডাক্টর প্লাস রেজিস্টার, দুটো একসঙ্গে। তুমি সিস্টেম থেকে ওই ইন্ডাক্টরটাকে নেগলেক্ট করতে পারো না। যা সিস্টেম নাও তার ভেতরে আছে, ইভেন তোমার মোবাইলে যে চার্জার, তার ভেতরে ইন্ডাক্টর আছে। তো পৃথিবীর প্রত্যেকটা সিস্টেমে দেখবে ইন্ডাক্টর, মানে এই ইন্ডাকটিভ ব্যাপারটাকে তুমি সরাতে পারবে না। আর যেহেতু ওটাকে এসি সিস্টেমে ইউজ করছো, তাহলে অবশ্যই কোনোদিনই তুমি গ্যারান্টি দিতে পারো না যে ভি আর আই সবসময় একজন একজনের উপর চেপে থাকবে, হবেই না। আইটা একটু শিফট হতে, হালকা শিফট হতে হলেও বাধ্য। আমাদের 95% সিস্টেমে আমাদের ইন্ডাক্টরই থাকে, সেই কারণে প্রায়শই আমাদের এই ল্যাগিং পাওয়ার থাকে, মানে আইটা নিচের দিকে নেমে আসে। আবার ধর মাঠের পর মাঠ তোমরা দেখেছো লম্বা লম্বা ইলেকট্রিকের তার গেছে, এরকম দেখবে, ধরো মাঠের পর মাঠ মাঠ দেখবে এরকম দেখে থাকবে তোমরা, এরকম করে তারগুলো চলে গেছে। এই যে তার, এই তারটা নেকেড তার, মানে এর ভেতর দিয়ে পাওয়ার ফ্লো হচ্ছে। আর এইখানে আছে তোমার মাটি, মাটি মানে গ্রাউন্ড, মাঝে কি আছে, মাঝে এয়ার আছে, এয়ারে এগুলো সব ক্যাপাসিটেন্স ফর্ম করে দাঁড়িয়ে থাকে, জানো, সব ক্যাপাসিটার। তুমি সিস্টেমে ক্যাপাসিটারকেও সরাতে পারবে না, তুমি না চাইলেও ক্যাপাসিটার চলে আসবে, আসবেই আসবে সিস্টেমে। ওই জন্য আর, এল আর সি, এই তিনজন থাকবেই সিস্টেমে। হ্যাঁ কেউ কম কেউ বেশি থাকতে পারে, আমাকে দেখতে হবে যেন এদের পরিমাণটা যথাসম্ভব কম হয়, যতটা পারা যায় কম হয়। কারণ বুঝতে পারছো ইন্ডাক্টর আর ক্যাপাসিটরকে আমি যত বেশি কমাতে পারবো, তত বেশি আমি অ্যাক্টিভ পাওয়ার পাবো, তাই না? তার মানে পাওয়ারটা যে আসছে, সে পাওয়ারের মধ্যে অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ দুটো কম্পোনেন্টই রয়েছে। তাহলে কি জিনিস দিয়ে আমি বুঝতে পারবো যে আমার পাওয়ারের কোয়ালিটি কতটা? পাওয়ারের কোয়ালিটিকে আমাকে যদি মেজার করতে হয়, আমি কি জিনিস দিয়ে বুঝবো? তখন উত্তরটা হচ্ছে এই কস, কস থিটা, এই টার্মটা দিয়ে। হোয়াই দিস কস থিটা? কারণ দেখো, এই যে এটা না, এর আগে, ও আচ্ছা ওগুলো সব ডিলিট করে দিয়েছি, যাই হোক ঠিক আছে, ক্লিয়ার করি। কারণটা দেখো, কস থিটা, এই অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা হচ্ছে ভিআই কস থিটা। তার মানে বুঝতে পারছো যে কস থিটা টার্মটা যত বেশি তত ভালো হবে, তাই না? এ যত বেশি তত বেশি অ্যাক্টিভ পাওয়ার, তুমি এটাই চাইছো। তুমি চাইছো কস থিটা টার্মটাকে বাড়াতে, আর রিঅ্যাক্টিভ পাওয়ারের যে সাইন থিটা কম্পোনেন্টটা, তুমি চাইছো ওটা যেন অ্যাজ লো অ্যাজ পসিবল হয়, এটা যেন লো হয় আর এটা যেন হাই হয়। তখন উত্তরটা এসে দাঁড়ায় যে কস কম্পোনেন্টটা যত বেশি, তত বেশি আমার অ্যাক্টিভ পাওয়ার, তত সিস্টেমটা ভালো। এই একটা আনওয়ান্টেড, এই যে রিঅ্যাক্টিভ পাওয়ার, এই একটা আনওয়ান্টেড জিনিস। এইসব জিনিস যত বেড কম হয় তত ভালো। কার জন্য ভালো? তোমাকে পয়সা দিতে হচ্ছে না ঠিকই, কিন্তু পাওয়ার প্ল্যান্টটা তো, পাওয়ার প্ল্যান্টকে ভাবতে হবে, সবাই মিলে আমাদের আলটিমেটলি পাওয়ার প্ল্যান্টকে ভাবতে হবে। কারণ হচ্ছে ওকে কিন্তু এই রিঅ্যাক্টিভ পাওয়ারটার জন্য কয়লা পোড়াতে হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। এটা ওয়ান কাইন্ড অফ লস পাওয়ার প্ল্যান্টের দিক থেকে। কাজে সবাই যদি আমরা ওর কথা ভাবি, তাহলে আমাদের সবাইকেই চেষ্টা করতে হবে যাতে আমার অ্যাক্টিভ পাওয়ারটা বেশি হয়, অর্থাৎ এল আর সি কম্পোনেন্ট যেন যত সম্ভব কম হয় আর কি। তো সেই জন্যেই আমরা চাইছি এই কস থিটা টার্মটা যেন সব থেকে বেশি, যত বেশি হয় তত ভালো। তখন আমরা এই কস থিটা টার্মটাকে বলছি পাওয়ার ফ্যাক্টর। এটাকে আমরা তখন বলেছি পাওয়ার ফ্যাক্টর।
পাওয়ার প্ল্যান্ট গুলো বলে দিচ্ছে যে দিস পাওয়ার ফ্যাক্টর শুড বি গ্রেটার দেন ইকুয়াল টু 0.8। পাওয়ার প্ল্যান্ট বলে দিচ্ছে আমি সেই শর্তেই পাওয়ার বিক্রি করব, ওই যে সেই শর্তে আমি পাওয়ার বিক্রি করব যদি এই পাওয়ার ফ্যাক্টরটা 0.8 এর থেকে সমান অথবা ওর থেকে বেশি হয়। 0.8 হোক, 0.9 হোক, ইভেন 1 অবধি হয়ে যাবে, 1 এর বেশি হতে পারে না। কোনো সাইন বা কোনো কস নিশ্চয়ই 1 ক্রস করতে পারে না, এটা তোমরা জানো। অ্যাকর্ডিংলি পাওয়ার ফ্যাক্টরটাও তোমার ভ্যারি করতে পারে, 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করতে পারে দেখো পাওয়ার ফ্যাক্টরটা। কিন্তু 0.5 যদি হয়, পাওয়ার প্ল্যান্ট বলবে আমি পাওয়ার বিক্রি করবো না ভাই তোমাকে। তোমার পাওয়ার ফ্যাক্টর যদি 0.5 হয়, আমি তোমাকে পাওয়ার বিক্রি করবো না। তুমি তোমার কস থিটা অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরটাকে 0.8 বা তার থেকে বেশি রাখো, তবেই আমি সেই শর্তে পাওয়ার বিক্রি করবো। পাওয়ার প্ল্যান্ট ওটাই বলবে, ঠিক আছে। এবং সেই কারণে এই যে পাওয়ার ফ্যাক্টর টার্মটা বলছি কস থিটা, এই পাওয়ার ফ্যাক্টরটাই সিস্টেমের পাওয়ার কোয়ালিটির একটা পার্টকে আমাকে বলে দেয়, পুরোটা নয়, একটা পার্টকে বলে দেয়। ধরো তোমার সিস্টেমে ট্রু পাওয়ার হচ্ছে, তুমি জানতে পেরেছো, ধরো কথার কথা বলছি, ধরো 1000 VA, 1000 VA, ঠিক আছে। সিস্টেমে তোমার অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে 1000 VA, এবং তোমাকে বলে দিয়েছে যে সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে, ধরো বলে দিচ্ছে 0.85, এইটা বলে দিচ্ছে তোমার মনে করো পাওয়ার ফ্যাক্টর। তাহলে তুমি বুঝতেই পারছো যে অ্যাক্টিভ পাওয়ার কতটা। সিম্পলি তুমি VI cos phi করে দেবে, পাওয়ার ফ্যাক্টরটা তো cos থিটা, তাহলে VI cos থিটা করে দেবে, মানে 1000 ইন্টু 0.85, মানে দেখো দাঁড়াচ্ছে 850 ওয়াট। আমি একবার গুণটা করলাম, হ্যাঁ, 850 ওয়াট। তাহলে বুঝতে পারছো যে 1000 VA আমার ছিল টোটাল পাওয়ার, আর 850 ওয়াট হচ্ছে আমার অ্যাক্টিভ পাওয়ার। তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার কত? কেউ বলো তো রিঅ্যাক্টিভ পাওয়ার কত? রিঅ্যাক্টিভ পাওয়ার কেউ বলো, ভুল হোক তাও বলো। আমার এটা যদি 850 ওয়াট আমার রিঅ্যাক্টিভ পাওয়ার হয়, তাহলে অ্যাক্টিভ পাওয়ার, তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ারটা কত? স্যার রিঅ্যাক্টিভ পাওয়ারটা হবে মানে ভিআই থেকে মানে রুট ওভার অফ ভিআই স্কোয়ার হ্যাঁ 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 মাইনাস রুট হ্যাঁ, 850 স্কোয়ার। ঠিক ঠিক, 850 স্কোয়ার, হ্যাঁ ওটাও করতে পারো, 1000 স্কোয়ার ওটাও করতে পারো, বা বেস্ট হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি ভিআই সাইন থিটা, তাই না? তো ভিআই সাইন থিটা টার্মটাকে তুমি লিখতে পারো যে ভিআই ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাও লিখতে পারো না? এই সাইন স্কোয়ার থিটা রুট করলে এরকমই দাঁড়ায়, দেখো এই টার্মে তুমি লিখতে পারো। ভেবে বসো না যে 1000 VA হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, ওখান থেকে 850 ডাইরেক্ট বিয়োগ করে দেবো, আগেই বলছি এগুলো ভেক্টর টার্ম, ওইরকম বিয়োগ করা যায় না। আমি সেই জন্যই প্রশ্ন করেছিলাম। অনেকেই দুম করে ভাবতে পারতো যে 850 ওয়াট হচ্ছে আমার অ্যাক্টিভ পাওয়ার, মানে আর বাকি 150 পাওয়ার, 150 হচ্ছে হয়তো আমার রিঅ্যাক্টিভ পাওয়ার, দিয়ে 850 আর 150 যোগ করে 1000, একদম নয়, চরম ভুল হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি। এটা ভেক্টর টার্ম, তুমি ওইভাবে বাতি বিয়োগ করতে বা যোগ করতে পারো না, এটা সবসময় ভেক্টর যোগ করবে। ভিআই সাইন থিটা, ভিআই অফ রুট ওভার 1 মাইনাস কস স্কয়ার থিটা, মানে তুমি করতে পারো যে 1000 ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস 0.85 তার স্কয়ার, এটা তুমি করতে পারো। এটা করে যা হবে, কি ও ইনভার্স গুলো নেই, আচ্ছা ঠিক আছে, এই ক্যালকুলেটর বাজে ক্যালকুলেটর, এতে কিছু নেই, ইনভার্স করতে তো কস ইনভার্স করতে হবে। কারোর কাছে ক্যালকুলেটর তাহলে দেখে নেবে, এটা যেটা হয় সেটা। আচ্ছা এমনিতেও করা যাবে, সেটা হচ্ছে 0.85 তার স্কয়ার 7225, 1 মাইনাস 0.7225, 1 মাইনাস 0.7225 যত হলো তার রুট করলাম,
0.526, 0.526 মানে হচ্ছে 526 মতো, মানে এটা দাঁড়াচ্ছে 526 VA। দেখো আমি যেটা বলতে চাইছি বারবার, যে 1000 ওয়াট হচ্ছে মনে করো তোমার ট্রু পাওয়ার, সেখানে 850 ওয়াট হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, আর 526 VA হচ্ছে তোমার রিঅ্যাক্টিভ পাওয়ার। তোমাকে যদি অ্যাক্টিভ পাওয়ার, তোমার যদি পাওয়ার ফ্যাক্টর বলে দেয়, তাহলে ভিআই এর সঙ্গে পাওয়ার ফ্যাক্টর ডাইরেক্ট গুণ করলেই তুমি অ্যাক্টিভ পাওয়ার পেয়ে যাবে। আর সাইন পেতে গেলে √1 - cos স্কয়ার করবে, যেটা পাবে সেটা হচ্ছে তোমার রিঅ্যাক্টিভ পাওয়ার। এই 850 ওয়াটটাকে তুমি সিস্টেমে দেখতে পাবে, আর এইটার কোনো অস্তিত্বই খুঁজে পাবে না। এই পাওয়ারটা কোথায় গেল না গেল খুঁজেই পাবে না। তো এই হচ্ছে আমার পাওয়ার সম্পর্কে বলার বক্তব্য। আরেকটা জিনিস বাকি আছে, বাকি নয় মানে এটাও জানো, জেনে রাখো, এটা হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল বলে একটা টার্ম আছে। কিছুই না, এই হচ্ছে তোমার মনে করো অ্যাক্টিভ পাওয়ার পি, এই মনে করো তোমার, ভুল হলো, আমরা এটা অন্য অন্য কালারে করি। অ্যাক্টিভ পাওয়ারকে আমরা গ্রিন কালার দেখাচ্ছি। এইটা মনে করো তোমার অ্যাক্টিভ পাওয়ার পি, then suppose this is your reactive power Q, and this is the apparent power, ঠিক আছে? এটা P, এটা Q, আর এটা মনে করো ট্রু পাওয়ার। মানে এই যে P অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, আর হচ্ছে এটা হচ্ছে দেখো অ্যাপারেন্ট পাওয়ার। তোমরা মনে আছে কমপ্লেক্স অ্যালজেব্রা যখন করেছিলে অঙ্কে, ম্যাথমেটিক্সে, ওখানে আমরা এক্স অ্যাক্সিস গুলোকে বলতাম রিয়েল অ্যাক্সিস, মনে পড়ছে? এক্স অ্যাক্সিস আচ্ছা, বলতাম রিয়েল রিয়েল অ্যাক্সিস, অ্যাক্সিস আর ইমাজিনারি অ্যাক্সিস, আর এটাকে ওয়াই ছিল, অ্যাক্সিস আর ইমাজিনারি হ্যাঁ অ্যাক্সিস। এক্স্যাক্টলি, ওয়াই অ্যাক্সিস আর ইমাজিনারি অ্যাক্সিস। এবার খেয়াল করে দেখো, এটা দেখো এক্স অ্যাক্সিসের দিকে রয়েছে, ওই জন্য দেখো এটা রিয়েল টার্ম, আর এটা দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে, ওটা ইমাজিনারি টার্ম। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো সেই জন্যই হচ্ছে তোমার, এবং এইটা হচ্ছে তোমার আলটিমেটলি ট্রু পাওয়ার। তো আমরা সবসময় এটাকে নিয়ে ভাববো। ইভেন আমরা যে সিস্টেমে মিটারগুলো পড়বো, কি কি মিটার পড়বো? ওয়াট মিটার পড়বো, দেন আমরা এনার্জি মিটার পড়বো। এই ওয়াট মিটার এবং এনার্জি মিটারের ভেতরে এমন কলকাঠি করা থাকে, সে যেদিকেই করা থাকে, এবং ওরকমই হয়, ওটা এমন ভাবেই করা আছে জিনিসটা, ও শুধুমাত্র অ্যাক্টিভ পাওয়ারটাই দেখায়। অর্থাৎ যাকে আমি বলছি ওয়াট মিটার, ওয়াট মিটার উইল অলওয়েজ শো ওয়াট, ওয়াট মানে অ্যাক্টিভ পাওয়ার। আর আরো মিটার বাজারে কিনতে পাওয়া যায়, ভার মিটার কিনতে পাওয়া যায়, এটাকে ভার মিটার বলা হয়, তোমাদের সিলেবাসে সব নেই। ভার মিটার কিনতে পাওয়া যায় বাজারে, ও হচ্ছে শুধু রিঅ্যাক্টিভ পাওয়ারটা মেজার করে বলে দেয়। বাজারে ট্রু পাওয়ার মানে ভিএ মিটার কিনতে পাওয়া যায়, ভোল্ট অ্যাম্পিয়ার মিটার, ও হচ্ছে পুরো একদম ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার করেই দেখায়, মানে ট্রু পাওয়ারটা দেখায়। এইসব মিটার বাজার কিনতে পাওয়া যায়, এগুলো তোমাদের সিলেবাসে নেই, বাট আছে। তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে ওয়াট মিটার, যে শুধুমাত্র অ্যাক্টিভ পাওয়ারকে দেখাবে। এই জন্যই আমার এত এই 3 দিন ধরে যে চেঁচামেচি মানে বক্তব্য করলাম, পুরোটা বলার কারণ হচ্ছে এটাই, যে হোয়াট ইজ ওয়াট, এই ওয়াট ব্যাপারটা যে অ্যাক্টিভ সেইটা বোঝানোর জন্য আমি ব্যাপারটা বললাম। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? ওকে। আর একটা কি বলতে গেলাম, হ্যাঁ, তোমরা যেটা সবাই একটা জিনিস করতে পারো, এইটা হচ্ছে তোমার বাড়ির মিটার, মিটারের এই হচ্ছে মনে করো ডিসপ্লে, এইখানে একটা ব্ল্যাক কালারের বাটন আছে। যারা যারা পারবে, যাদের কাছে বাড়িতে মিটারগুলো দেখবে, এই নির্ভাবনায় ব্ল্যাক বাটনটা তুমি চাপতে পারো যখন খুশি, এটা চাপলে কিছু প্রবলেম হয় না। এই বাটনটা প্রেস করবে একবার, প্রথমবার প্রেস করে দেখবে হয়তো ডেট দেখাবে যে আজকে তারিখ কত, আবার প্রেস করবে টাইম দেখাবে, আরেকবার প্রেস করবে তখন হয়তো তোমার কত ওয়াট কত কিলোওয়াট এনার্জি আওয়ার কনজিউম করছে সেটা দেখাবে। তোমরা এই ইউনিটটার দিকে খেয়াল রাখবে, হয়তো দেখাবে এখানে কিলোওয়াট আওয়ার দেখাচ্ছে, আর এখানে একটা রিডিং দেখাচ্ছে, মানে বুঝবে এটা আমার এনার্জি কনজাম্পশন, যেটা বড় ইলেকট্রিসিটি বিলটা আছে। বা দেখাতে পারে কিলোওয়াট, ধরো দেখাচ্ছে 1.2 লেখা আছে, তা বুঝে নিতে হবে যে এই মুহূর্তে 1200 ওয়াট হচ্ছে আমার অ্যাক্টিভ পাওয়ার, আমার ঘর এটা কনজিউম করছে 1200 ওয়াট এই মুহূর্তে। ওটাতে প্রথম থেকে যখন ইনস্টল করেছি তখনকার টোটালটা দেখাবে তো, না এমনি 3 মাস অন্তর অন্তর সেটা দেখায়? না না না, টোটাল থেকে, যখন মিটারটা ইনস্টল হয়েছে, মিটারটা যেদিন বসেছে তখন ওর রিডিং ছিল 0000। আমি কি কিলোওয়াট আওয়ারে কথাটা যেটা বলছি।
কিলোওয়াট আওয়ার যেটা বলছি আমি, কিলোওয়াট আওয়ারটা ধরো এখন দেখাচ্ছে, কত কথা বলছি, ধরো দেখাচ্ছে যে 11,592 এরকম দেখাচ্ছে, এত কিলোওয়াট আওয়ার। তো এইটা হচ্ছে জবে থেকে মিটার বসেছে তবে থেকে শুরু করে আজ অব্দি এটা 3 মাস ছাড়া তোমার বাড়ি তখন বিল নিতে আসে, ওর লাস্ট রিডিং কত ছিল দেখে নেয়, আজকে রিডিং দেখে নেয়, মানে এইটুকু মাসে ও বিয়োগ করে দেখে নেয় যে এই মাসে তো এই 3 মাসে এতটা কনজাম্পশন করেছো, তারপরে ইলেকট্রিসিটি বিল তোমার বাড়িতে পাঠায়। কিন্তু এই মিটারটা কিউমুলেটিভ দেখাচ্ছে, অর্থাৎ প্রথম থেকে শুরু করে একদম আজ অব্দি কত হচ্ছে এটা দেখাচ্ছে যখন তুমি কিলোওয়াট আওয়ার দেখছো। আর কিলোওয়াট যখন, তো তখন তো সেটা এই মোমেন্টে কিরকম লাগিয়েছে লোড তার উপর ডিপেন্ড করছে, ওটা তো ইনস্ট্যান্ট। কিলোওয়াট যদি দেখাচ্ছে, ধরো কিলোওয়াট, কখনো তোমার কিলোওয়াট দেখাচ্ছে 1.2, মানে বুঝে নেবে যে 1.2 হচ্ছে আমার কিলোওয়াট। আরো প্রেস করতে থাকো, প্রেস করতেই থাকো, একটা সময় তুমি দেখবে লেখাটা এইরকম এসেছে, লেখাটা এইদিকে লেখা আছে পিএফ, এইদিকে লেখা আছে 0.8। বুঝে গেছো আমি কি বলতে চাইছি? পাওয়ার ফ্যাক্টর, মিটারটা চেপে চেপে মিটারে তোমার বাড়িতে এই মুহূর্তে লোড আছে, অ্যাকর্ডিংলি পাওয়ার ফ্যাক্টর কত, মানে কস থিটাটা কত, এটা দেখতে পাওয়া যায়। পাওয়ার ফ্যাক্টর তুমি তোমার বাড়িতে টিপে একটা জায়গায় পিএফ দেখবে, পিএফটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, তোমার বাড়িতে পাওয়ার ফ্যাক্টর কত আছে দেখে নিতে পারো। তুমি এবার পাওয়ার ফ্যাক্টর পেয়ে যাচ্ছ, আবার ধরো ওয়াটও পেয়ে যাচ্ছে, ধরো 1.2 কিলোওয়াট, 1.2 কিলোওয়াট পাচ্ছ তোমার ওয়াটেজ, যেটা ওয়াটেজ মানে অ্যাক্টিভ পাওয়ারটা, আবার আলাদা করে কস থিটাটাও পেয়ে যাচ্ছ 0.8। তার মানে তুমি বুঝে যাবে, ওখান থেকে তুমি আইডিয়া করতে পারো। আর আর মিটারটা আর কিছু দেখাবে না, মিটারটা আর কিছু দেখাবে না, কিন্তু কিন্তু তুমি বাড়িতে খাতা পেন নিয়ে ক্যালকুলেশন করতে পারো। আচ্ছা, আমার ভিআই কস থিটা এইটাই হচ্ছে 1.2 কিলোওয়াট, মানে 1200 ওয়াট, তার মধ্যে কস থিটা টার্মটাই হচ্ছে আবার 0.8, তাহলে হোয়াট ইজ মাই ভিআই, না 1200/0.8, ধরো এটা করলে আসে 1200/0.8 করলে আসে 1500, তাহলে এই 1500 ভিএ হচ্ছে আমার টোটাল অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে হোয়াট ইজ মাই রিঅ্যাক্টিভ পাওয়ার, এই cos থিটা যদি 0.8 হয়, cos থিটা যদি 0.8 হয়, তাহলে sin থিটা দেখো 0.6, sin থিটা হচ্ছে 0.6, সেক্ষেত্রে আমার বাড়ির রিঅ্যাক্টিভ পাওয়ারটা হচ্ছে ভিআই sin থিটা, মানে 1500 ইন্টু 0.6, 1500 ইন্টু 0.6 মানে 900, এই 900 ভিএআর হচ্ছে আমার ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। এইটা হচ্ছে আমার বাড়ির রিঅ্যাক্টিভ পাওয়ার, আমার বাড়িতে লোডগুলো আছে সে এতটা রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম হচ্ছে, যার কোনো অস্তিত্ব নাই। তোমাকে এই 1200 ওয়াট যেটা, এই অ্যাক্টিভ পাওয়ারেরই দাম দিতে হচ্ছে। ঘরে দেখে নিতে পারো ব্যাপারটা, ওয়াটেজ কত দেখে নেবে আর এই পাওয়ার ফ্যাক্টর কত। পিএফটা খুঁজে পেলাম না। তুমি এখনই এমনি দেখবে। স্যার ওই, হ্যাঁ স্যার, ভোল্টেজটা দেখাচ্ছে 246 ওয়াট আর কারেন্টটা দেখাচ্ছে 0.690 অ্যাম্পিয়ার। আচ্ছা, এই পিএফ হ্যাঁ দেখাচ্ছে স্যার, না? আমি পিএফটা দেখলাম স্যার, হুম, ওই দেখো, মানে দেখো সব 1 মিটারে দেখাচ্ছে। ওই দেখো ওর বাড়িতে 1 দেখাচ্ছে, মানে ওর বাড়িতে প্রায় যে লোডগুলো চলছে এখন, মানে একদম ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, ওটাকে বলে ইউনিটি, মানে বাড়তে বাড়তে হচ্ছে একদম হাইয়েস্ট ভ্যালুটা দেখাচ্ছে এই মুভমেন্টে। দেখো সবার বাড়িতে বলে দিচ্ছি, এসিডিসিএল যেটা করেছে সবার বাড়িতে সেম মিটার দেয়নি, যেমন ওর বাড়িতে যে মিটারটা দিয়েছে সেই মিটারটায় পাওয়ার ফ্যাক্টর দেখতে পাওয়া যাচ্ছে, আর তোমার বাড়িতে ওটা, এটা মিটারের মডেলের উপর ডিপেন্ড করে, তবে উচিত পাওয়ার ফ্যাক্টরটা দেখতে পাওয়ার কথা উচিত। পাওয়ার ফ্যাক্টর এমনি 1 স্যার মানে অ্যাপারেন্ট পাওয়ারটা দেখাচ্ছে ভিএ দিয়ে দেখাচ্ছে, আর একটা মানে কে ভিএ দিয়ে দেখাচ্ছে, আর কে ভিএ মানে অ্যাপারেন্ট পাওয়ার দেখাচ্ছে, রিঅ্যাক্টিভ পাওয়ারও দেখাচ্ছে, ট্রু পাওয়ারও দেখাচ্ছে। ও, তাহলে তোমার দেখো তোমারটা পাওয়ার ফ্যাক্টর দেখাচ্ছে না, তোমারটা ওই তিনটে পাওয়ার আলাদা আলাদা দেখিয়ে দিচ্ছে, আর ওটা ও বের যেটা করতে হবে তো তাহলে আমাকে। হ্যাঁ, তাহলে পাওয়ার ফ্যাক্টর তোমাকে ভাগ করে বার করতে হবে, হ্যাঁ ঠিক। আর আর ওর বাড়িতে যেটা দেখাচ্ছে তাকে ওর বাড়িতে ডাইরেক্ট পাওয়ার ফ্যাক্টরটাই দেখিয়ে দিচ্ছে, এটা ডিপেন্ড করে মিটারের কি মডেল আছে তার উপর ডিপেন্ড করে। তো মোট কথা আমি যেটা বলতে চাইছি যে এই পাওয়ার ফ্যাক্টরটা দিয়ে তুমি বুঝতে পারবে যে আমার বাড়ি কি কত। বললেন, আরেকটা কি বললেন স্যার, যে এক দেখাচ্ছে মানে এটা কেমন কি বুঝবো আমরা? 1 মানে বুঝতে পারছো পুরোটাই অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ারের অস্তিত্বই নাই, তো পুরোটাই বাড়িতে রেজিস্টিভ সার্কিট, ভালো আছে, সেটা খুবই ভালো ব্যাপার। পাওয়ার ফ্যাক্টর 1 হওয়া মানে বুঝতে পারছো খুব ভালো ব্যাপার সেটা, মানে এই সাইন থিটা 1, পাওয়ার ফ্যাক্টর যদি 1 হয়ে যাচ্ছে 1.0, তার মানে সাইন থিটার পার্টটা পুরো টোটালি অলমোস্ট 0, মানে পুরোটাই অ্যাক্টিভ পাওয়ার, মানে পুরো রেজিস্টিভ সার্কিট বাড়িটা ভালো, খুব ভালো, মানে ভালো যে বাড়িতে লোডগুলো লাগানো আছে খুব ভালো ভালো লোড, পুরোনো দিনের ফ্যান নেই, তাহলে যদি বহু পুরোনো ফ্যান থাকে তখন পাওয়ার ফ্যাক্টর ফল করবে। যদি বহু পুরোনো তুমি কোনো লেদ মেশিন বা এই মেশিন, লেদ মেশিন বলবো না, মানে ওই
পুরোনো দিনের মোটর জল তোলার পাম্প এইগুলো চালালে তখন বুঝতে পারবে পাওয়ার ফ্যাক্টর ফল করবে। এসি চালালে দেখবে পাওয়ার ফ্যাক্টর একটু ফল করতে পারে। যদি ইনভার্টার এসি হয় তাহলে দেখবে না, তাহলে পাওয়ার ফ্যাক্টর 1ই থাকবে। মানে বা তুমি যদি এলইডি লাগাও, এলইডি যে ল্যাম্প গুলো, সেগুলো সব পাওয়ার ফ্যাক্টর সব মানে এরা যত দিন যাচ্ছে মানুষ চাইছে যে আমার যেন অ্যাক্টিভ পাওয়ারটা বেশি থাকে, যেন রিঅ্যাক্টিভ পাওয়ার যত সম্ভব কম হয়। কাজে ওর বাড়িতে এখন এই মুহূর্তে যে লোডগুলো চলছে সেগুলো সব প্রায় সব রেজিস্ট্রিভ, আর কি ইন্ডাকটিভ ব্যাপারটা খুব কম আছে। ওই জন্য প্রায় পুরোটাই 1.0 ভালো। ওটা মানে 1.0 মানে কি, যতটা ট্রু পাওয়ার ততটাই অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার সেখানে নাই প্রায়। আচ্ছা স্যার, ওই বা সাইডে এমডি লেখা উঠছে, ওটার মানে কি? এমডি হচ্ছে মান্থ আর ডেট, মোস্ট প্রবাবলি ও মান্থ, আচ্ছা। মান্থ ডেট মনে হয় মোস্ট প্রবাবলি। তোমার শোনো, তুমি একটা ইজি মেথড বলছি। তোমার মিটারে দেখবে মিটারটা কার তৈরি, কোন কোম্পানির তৈরি, দেখবে দেখবে একটা লেখা থাকবে কোন কোম্পানির তৈরি মিটারটা, সে বেল হোক জেসিই হোক, একটা কোম্পানির তৈরি। আর মিটারের একটা মডেল নাম্বার, সিরিয়াল নাম্বার নয়, মডেল নাম্বার দেখবে। এবার সেই মেকার কোম্পানির নাম আর মডেল নাম্বার দিয়ে গুগল সার্চ করো, সেই মিটারের পুরো ম্যানুয়ালটা পেয়ে যাবে, পিডিএফ ম্যানুয়ালটা খুঁজলেই পেয়ে যাবে। সেইখানে পরিষ্কার দেখবে লেখা আছে ডিটেলে যে পরপর বাটনগুলো টিপলে কি কি দেখায়, কোনটা কি জিনিস, ওখানে সুন্দর করে বলে দেওয়া আছে। তোমার মিটারের মডেল নাম্বার আর কোম্পানির নাম দিয়ে সার্চ করবে গুগলে, পেয়ে যাবে সব। আচ্ছা স্যার। ঠিক আছে, তারপরে তোমাদের অ্যাক্টিভ পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে পুরো ধারণা দিয়ে দিলাম। আগামী দিন থেকে এই সিলেবাসটা হয়ে গেল। এই যে এই দেখো এই যে আজকে আমরা ইউনিট 3 তে ঢুকছি। নেম অফ দ্য টপিক মেজারমেন্ট অফ ইলেকট্রিক্যাল পাওয়ার। এই যে কনসেপ্ট অফ পাওয়ার ইন এসি সার্কিট, এই কনসেপ্টটা তোমাদের আমি দিয়ে দিলাম। পরের দিন আমরা পড়বো যে প্রিন্সিপাল অ্যান্ড কনস্ট্রাকশন অফ ডায়নামোমিটার টাইপ ওয়াটমিটার, ওয়াটমিটারের কনস্ট্রাকশন এবং কি করে কাজ করছে, তার ভেতরে এরর কি, মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি জিনিস, এবং থ্রি ফেজ পাওয়ার কি করে মেজার করবে, পাওয়ার ফ্যাক্টর ভ্যারিয়েশন করলে ওয়াটমিটারের রিডিং এ কি কি প্রবলেম আসতে পারে, এই সমস্ত জিনিসগুলো তোমাদের পড়তে হবে ইউনিট 3 তে। ঠিক আছে, তারপর আমরা এনার্জিতে যাবো। এনার্জি পড়া হয়ে গেলে তারপর সিটিপিটি, সার্কিট প্যারামিটার, তারপরে আরএলসি আছে কেলভিন, ডবল ব্রিজ, ওই সব জিনিসগুলো রয়েছে। তারপরে হচ্ছে সিটিপিটি দিয়ে তোমার তারপর সিলেবাস শেষ। ঠিক আছে, কারো কোনো বক্তব্য আছে আজকে যেখান থেকে যা বললাম? না স্যার। বেশ ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। অ্যাটেন্ডেন্সটাকে দেখে নিই। 8 জন তো মনে হচ্ছে, টোটাল 8, 1 2 3 4 5 6, 3 4 5 6, এখানে আছে 1 2 3 4 5 6, এই 6 জনই আছে। আচ্ছা, ইয়ে ছিল না সুরভিনা, কে ইয়ে কে ছিল না, লাবণ্য তুমি ছিলে? লাবণ্য ছিলে নাকি, মানে হ্যাঁ স্যার। ও হ্যাঁ স্যার, লাবণ্য। সুরভি আসেনি না, আমি ওর মতো একটা ভয়েস রাখলাম না, তোমারই ভয়েস তাহলে। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, তুমি 6 জনই আছো তাহলে, ঠিক আছে ওকে।